সুসময় সুসময় অরিজিৎ সৌরভ আজকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সেকেন্ড ক্লাস। ওকে, তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে এর আগের দিন আমি আলোচনা করেছিলাম কি বলতো যে বেসিক ওকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কোনগুলোকে বলবো এবং যে বেসিক যে ইয়েগুলো ছিল, হ্যাঁ, যে জিনিসগুলো আমাদের জানা দরকার, আর হলো অক্সিডেশন নাম্বার, আর হলো বের করেছিলাম কি যেটা কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, তো কোঅর্ডিনেশন নাম্বার আর হলো অক্সিডেশন নাম্বার বের করা শিখেছিলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কোঅর্ডিনেশন নাম্বার বের করা আর হলো অক্সিডেশন নাম্বার বের করা কোশ্চিন আসে প্রিভিয়াস ইয়ারে, তোরা পাবি। তো আজকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে প্রথম দিকের একটু অংশ বাকি আছে, যেই জিনিসটা তোরা আজকে বুঝতে পারবি। ওকে, দেখ, ওই জন্য এটা আগে বলিনি। ওকে, দেখ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড যেমন আমাদের প্লান্টে থাকে কি না, আমরা প্লান্টে যে দেখি উদ্ভিদে, ওকে, উদ্ভিদে যে ক্লোরোফিল, ওকে, যেটা কি করে ফটোসিনথেসিস যেখানে হয় ক্লোরোফিলের মধ্যে যে ক্লোরোফিল, তারপর আমাদের দেহে যেটা আছে হিমোগ্লোবিন, ব্লাডে যে থাকে কি না হিমোগ্লোবিন, তারপর ভিটামিন B12, এগুলো হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের উদাহরণ। এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোতে মধ্যে দেখ মেটাল থাকে, আমরা জানি কি না ক্লোরোফিলের মধ্যে কি মেটাল থাকে, যে ধাতু থাকে ম্যাগনেসিয়াম। তারপর হলো হিমোগ্লোবিন কি থাকে, কোন ধাতু থাকে, আয়রন হিমোগ্লোবিনে। আর ভিটামিন B12 কী থাকে, কোবাল্ট থাকে। তাহলে এই যে এইটুকু জায়গা মনে রাখবি, এখান থেকে কোশ্চিন কিন্তু অলরেডি বায়োলজিতেও আমরা পড়েছি। ওকে, কেমিস্ট্রি থেকে আমরা অনেক জায়গায় অলরেডি জানি। ওকে, এটা কিন্তু কোশ্চিন আসে, হ্যাঁ, বুঝতে পারলি। তারপরে আমরা এখন একজন সায়েন্টিস্ট ছিল আলফ্রেড উইনার। এই আলফ্রেড উইনার হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোতে ভ্যালেন্সির কথা বলে দুটো ভ্যালেন্সি বের করবো। ওকে, আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভ্যালেন্সি কীভাবে বের করব। ওকে, দেখ, আমি একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স লিখছি, যৌগ লিখছি একটা। সাপোজ আমি লিখলাম K4 FeCN6। ওকে, এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, এখন এই কম্পাউন্ডটাকে যদি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমরা দুটো ভ্যালেন্সি পাবো, বুঝতে পারলি, কার, এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। ওকে, এই সেন্ট্রাল মেটাল আয়নের দুটো ভ্যালেন্সি পাবো, একটা হলো প্রাইমারি ভ্যালেন্সি আর একটা হলো সেকেন্ডারি ভ্যালেন্সি। ভ্যালেন্সি মানে জানিস যোজ্যতা। ওকে, প্রাইমারি ভ্যালেন্সি আর হলো সেকেন্ডারি ভ্যালেন্সি কার, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের বা আয়নের। ওকে, তাহলে দেখ, প্রাইমারি ভ্যালেন্সি কোনটাকে বলি আমরা, ধর সিম্পল যদি ধর একটা সরল যৌগের ক্ষেত্রে আমি লিখি, এই যৌগটাকে এর ভ্যালেন্সি কী হয়, সোডিয়াম কিসে আয়নে ভেঙে যায়, সোডিয়াম প্লাস আর হলো Cl-। তো ভ্যালেন্সি কোনটাকে বলি, এই চার্জটাকে। ওকে, ওকে, যখনই আয়নে পরিণত হয় এই চার্জটা, ওকে, মানে এখান থেকে কী হচ্ছে, সোডিয়ামের ক্ষেত্র থেকে একটা ইলেকট্রন বের গেল, আর ওই ইলেকট্রনটা কে নিল, ক্লোরিনটা নিল। অ্যাকচুয়ালি ভ্যালেন্সি হলো সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা দিয়ে হচ্ছে যৌগগুলো কী হচ্ছে, কম্বাইন হচ্ছে, বুঝতে, শেয়ারিং করছে ইলেকট্রন, বুঝতে পারলি, হ্যাঁ, শেয়ারিং করে একে অপরের সঙ্গে হচ্ছে কি যুক্ত হয়ে কমপ্লেক্স, ওকে, কম্পাউন্ড গঠন করছে। ওকে, তাহলে এখানেও আমরা প্রাইমারি ভ্যালেন্সি, যে আয়রনের কোনটা প্রাইমারি ভ্যালেন্সি হবে বলতো, এর যে আমরা অক্সিডেশন স্টেটটা বের করব। এখানে যদি আমরা অক্সিডেশন স্টেট বের করি, দেখ, আয়রনের অক্সিডেশন স্টেট বের করব কিভাবে, এখানে এই যে 4:1 পটাশিয়ামের 1 ধরা হয় প্লাস ভ্যালেন্সি 1, তাহলে আয়রনের ভ্যালেন্সি বের করব, প্রাইমারি ভ্যালেন্সি যে অক্সিডেশন স্টেট, দেখ অক্সিডেশন স্টেটটা বের করব। তারপর হলো সায়ানাইডের হলো চার্জ হয় -1, আর কয়টা আছে 6টা, সমান সমান কী হয়ে যাবে 0। ওকে, এভাবে বের করা হয়। তাহলে আয়রনের হবে বের করতে হবে +3, এটাকে এইভাবে লেখা যায়, ওকে, Fe3+। তাহলে দেখ, এখানে
আয়রন থেকে দেখা যাচ্ছে যে 3টা ইলেকট্রন কী হয়েছে বেরিয়ে গেছে। ওকে, এই যে আয়নিক যে স্টেজটা কি না, এগুলো তো +3, এখানে প্রাইমারি ভ্যালেন্সি কত হবে আয়রনের? +3। ওকে, তাহলে যত সব কমপ্লেক্স কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে কি না, বুঝতে পারলি, এই ধরনের যে অক্সিডেশন স্টেট যেটা বের হবে, বুঝতে পারলি, সেই যে সংখ্যাটা যেটা থাকবে চার্জটা, ওটাই হলো প্রাইমারি ভ্যালেন্সি। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এখন সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা হবে? সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারের সংখ্যার সমান। ওকে, সেকেন্ডারি ভ্যালেন্সি হলো কোনটা হবে? সেটা হবে হলো কোঅর্ডিনেশন নাম্বারটা। বুঝতে পারলি? কোঅর্ডিনেশন নাম্বারটাকেই সেকেন্ডারি ভ্যালেন্সি বলা হয়, কোঅর্ডিনেশন। ওকে, কোঅর্ডিনেশন নাম্বারটাই হলো সেকেন্ডারি ভ্যালেন্সি। ওকে, অথবা এখানে মনে রাখবি যে সেকেন্ডারি ভ্যালেন্সি হলো কার সমান? কোঅর্ডিনেশন নাম্বারের সমান। ওকে, বুঝতে পেরেছিস? এই দুটো ভ্যালেন্সি আমরা পাবো। বুঝতে পারলি? ধর যদি কোনো কোশ্চিন আসে যে সেকেন্ডারি ভ্যালেন্সি কোনো কমপ্লেক্সের ক্ষেত্রে বলে যে সেকেন্ডারি ভ্যালেন্সি কী হবে, প্রাইমারি ভ্যালেন্সি কী হবে, তাহলে এইভাবে বের করতে পারবি। ক্লিয়ার? এখানে তাহলে এই কম্পাউন্ডের সেকেন্ডারি, অর্থাৎ এই মেটাল অ্যাটমটার সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে? সেকেন্ডারি ভ্যালেন্সি হবে তোর তাহলে 6, তাই কি না? সেকেন্ডারি ভ্যালেন্সি হলো +6 বা শুধু 6 বলতে পারিস। ওকে, সেকেন্ডারি ভ্যালেন্সি কত? 6। এই যেটা কোঅর্ডিনেশন নাম্বার, কত এটা? কোঅর্ডিনেশন নাম্বার এখানে, কোঅর্ডিনেশন নাম্বার এখানে 6। ওকে, এটাই সেকেন্ডারি ভ্যালেন্সি। আচ্ছা, এই প্রাইমারি ভ্যালেন্সি আর হলো সেকেন্ডারি ভ্যালেন্সি সম্পর্কে আরেকটু এখানে ডাটা দেওয়া আছে, যেটা ইম্পর্টেন্ট দেয় পরীক্ষায়। এই জায়গাটায় দেখবি, দেখ বইটাতে দেখাচ্ছি। সেটা কি? এখানে লক্ষ্য কর, এই যে কি বলছে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড মেটাল শো 2 টাইপস অফ লিঙ্কেজ। ওকে, এই যে মেটালটা 2 ধরনের লিঙ্কেজ দেখায়। দেখ, ভ্যালেন্সি দ্বারা কি হয়? যোজ্যতা দ্বারা হচ্ছে লিঙ্ক হয়, লিঙ্কেজ হওয়ার জন্য এটা যেটা সংখ্যাটা। ওকে, বুঝতে পারলি? কার সঙ্গে? লিগ্যান্ডের সঙ্গে। ওকে, তাহলে দেখ এই যে নর্মালি দেখ মেটাল শো 2 টাইপস অফ লিঙ্কেজ। একটা হলো যেটাকে বলা হচ্ছে ভ্যালেন্সিস বলা হচ্ছে, প্রাইমারি আর হলো সেকেন্ডারি। ওকে, তাহলে প্রাইমারি ভ্যালেন্সি নর্মালি কি হচ্ছে? আয়নাইজেবল হবে, স্যাটিসফাই বাই দ্য নেগেটিভ আয়ন। ওকে, আর হলো সেকেন্ডারি ভ্যালেন্সি আর নন আয়নাইজেবল, দেয়ার আর স্যাটিসফাইড বাই দ্য নিউট্রাল molecule or negative ions. The secondary valency is equal to the coordination number and is fixed for a metal. ওকে, সেকেন্ডারি ভ্যালেন্সিটা ফিক্সড হবে, বুঝতে পারলি? আর সেকেন্ডারি দুটো, এখানে একটা জিনিস মনে রাখবি যে প্রাইমারি যেই ভ্যালেন্সিটা, যেটা আমরা অক্সিডেশন স্টেট বের করে যে সংখ্যাটা, ওটা কি হচ্ছে? আয়নাইজ, এক হচ্ছে আয়নটা যে Fe3+ কি হলো? আয়নে পরিণত হলো কি না, আয়নাইজেবল হয়। এটা মনে রাখবি, এটা কোশ্চিন আসতে পারে যে প্রাইমারি ভ্যালেন্সি কি হচ্ছে? আয়নাইজেবল হয়, কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্সি হলো নন আয়নাইজেবল। এটা ডিফারেন্স। ওকে, মেনলি। তারপর হলো দ্য আয়ন্স অ্যান্ড গ্রুপ বাউন্ড বা সেকেন্ডারি লিঙ্কেজ টু দ্য মেটাল হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেসপন্ডিং টু দ্য ডিফারেন্ট কোঅর্ডিনেশন নাম্বার। অ্যাকচুয়ালি সেকেন্ডারি ভ্যালেন্সিটা দ্বারা কী হচ্ছে? যেটা হলো একটা সেন্ট্রাল মেটাল লিগ্যান্ডের দ্বারা হচ্ছে যুক্ত থাকছে। বুঝতে পারলি? এখানে যদি বলি, এই যে একটু লক্ষ্য কর যে এখানে দেখ যে FeCnটা কত? 6টা। এই যে মেটালটা, আয়রনটা হলো 6টা সায়ানাইডের সঙ্গে যুক্ত আছে কি না, এটাই তোর হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি। ওকে, এই যে সংখ্যাটা, টোটাল সংখ্যাটা, বুঝতে পারলি? বুঝতে পারলি? অক্টাহেড্রাল যেটা, অক্টাহেড্রাল বলা হয় এটাকে। ওকে, তাহলে এই যে সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে এই লিঙ্কগুলো, সংখ্যাটা, এটা কি হচ্ছে? সেন্ট্রাল মেটালটা এগুলো লিগ্যান্ডের সঙ্গে যুক্ত আছে। আর প্রাইমারি ভ্যালেন্সি যেটা হলো এর যেটা নর্মাল, যেটা এই যে সংখ্যাটা আসবে অক্সিডেশন স্টেটটা, এই সংখ্যাটাকে প্রাইমারি ভ্যালেন্সি বলবো, +3। আর হলো সেকেন্ডারি ভ্যালেন্সি হলো +6। ওকে, ক্লিয়ার? তাহলে এগুলো থেকে কোশ্চিন আসে। তারপর মনে রাখবি প্রাইমারি ভ্যালেন্সি হলো আয়নাইজ হবে, এই যেটা আয়নাইজ ফর্ম কি না,
কিন্তু সেকেন্ডারি ভ্যালেন্স হচ্ছে নন আয়নাইজেবল। ওকে, ক্লিয়ার? তো দেখ এই প্রাইমারি সেকেন্ডারি ভ্যালেন্সি সম্পর্কে এখানে কিছু কোশ্চিন দেওয়া আছে এনসিইআরটিতে, এগুলো করবি, আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে কোশ্চিন দেয়। দেখে এখানে এই যে নর্মাল ফর্মুলাগুলো দিয়েছে কম্পাউন্ডগুলোর, ওকে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোর, তারপর এদের হচ্ছে ভ্যালেন্সি বের করেছে। ওকে, এখানে বলেছে যে কোনটা কি, আচ্ছা এটা হলো আয়নের সংখ্যাটা। ওকে, এখানে দিয়েছে এই যে PdCl2 4NH3, তো এটা এর সেকেন্ডারি ভ্যালেন্সি 4 6। ওকে, 6 6 4। ওকে, এখানে এইভাবে এগুলো দেখ। এখানে এই যে প্রসেসটা কি না, এই যে সিস্টেমটা, এটা হলো আলাদা আলাদা বলতে পুরনো সিস্টেম, মানে দুটো পদ্ধতিতে এই যৌগগুলো সংকেত লেখা হয়। ওকে, এখানে লেখা আছে, আমি একটা জিনিস একটা বুঝিয়ে দিচ্ছি, PdCl2NH3, এটা কিন্তু একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, এটা হচ্ছে তোর পুরনো পদ্ধতি। ওকে, এই যৌগটাকেই তোর এইভাবে লেখা যাবে, কেমন, PD, মনে রাখবি যেগুলো লিগ্যান্ড হবে ওগুলোকে দেখতেই বুঝতে পারবি, এখানে লিগ্যান্ডকে অ্যামোনিয়া NH3। ওকে, তারপর হলো নিচে লিখবো কত 4, আর এই যেটা সিএলটা কি না, সিএলটা কি লিখবো বাইরে। দেখ এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড হলো কি না, এই যৌগটাকে আমি দেখ এটাই এইভাবে লিখেছি, লেখা যাবে কি না লক্ষ্য করে, এখানে দেখ 4টা অ্যামোনিয়া। ওকে, এই যে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, হ্যাঁ মেটালটা, তারপর এটাকে ক্লোরিনটাকে এইভাবে বাইরে লিখতে হবে, বুঝতে পারলি? এটা আর এটা একই। ওকে, এটা হলো পুরনো সিস্টেম, এইভাবে এই যৌগটাকে এইভাবে লেখা যাবে। ওকে, বুঝতে পারলি? তাহলে এখানে দেখ সেকেন্ডারি ভ্যালেন্সি কত, এই যে এখানে বের করেছে, ওই জন্য এই যে দেখ এই জায়গায় প্রথমটার অ্যান্সার কি, সেকেন্ডারি ভ্যালেন্সি কত বলছে, এই যে 4 কোঅর্ডিনেশন নাম্বার। এখানে সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা, এই যে কোঅর্ডিনেশন নাম্বার এর সংখ্যার সমান কত 4। দেখ এই যে এখানে এই যৌগটার দেখ সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটা হবে, কোঅর্ডিনেশন নাম্বারের সমান হবে 4, তাই কি না? তাহলে এইভাবে সব বের করা আছে এই 4টা, তাহলে দেখে নি সেটা। ওকে, ক্লিয়ার? যেমন এই যে আরেকটা এখানে যে যৌগ দেওয়া, সাপোজ আরেকটা যৌগ লিখলাম COCl3। ওকে, 6 অণু অ্যামোনিয়া। ওকে, এই যে যৌগটাকেই এটাকেই আমি লিখতে পারবো এইভাবে, এখনকার যে মডার্ন হ্যাঁ লেখার সিস্টেম দেখ, হ্যাঁ এই সংখ্যাটাকে সামনের সংখ্যাটাকে নিচে লিখে দেবো, নিচের পাওয়ার বেসে। ওকে, তারপর এখানে ক্লোরিন কয়টা আছে, বাইরের দিকে 3টা ক্লোরিন লিখে দেবো। ওকে, এইভাবে লিখতে পারবো। এটাও ইম্পর্টেন্ট খুব, এখান থেকে ঘুরিয়ে কোশ্চিন আসে। ওকে, এখন এইটাকে যদি আমি ধর ভাঙি, এটাকে যদি হাইড্রোলাইজ করি, আয়নাইজ করি, ওকে, তাহলে কি উৎপন্ন হবে বলতো, এরকম উৎপন্ন হবে, এটা হলো 3, আচ্ছা এটা প্লাস আয়ন উৎপন্ন হবে, আর যেহেতু এখানে 3টা ক্লোরিন হচ্ছে, এটা হয়ে যাবে, হবে কি না দেখ, এটাকে ভাঙলে এটা হবে কি না, হাইড্রোলাইজ করলে, ওকে, আয়নে পরিণত হচ্ছে এইভাবে, বুঝতে পেরেছিস? তাহলে ডাইরেক্ট এটা থেকে এটাতে আসা যাবে, তো ডাইরেক্ট এটা থেকে এটাতে আসা যাবে। ওকে, একটা জিনিস এখানে বলে দিচ্ছি, এই ধরনের কোশ্চেনগুলো থেকে একটা কোশ্চেন আসে, মনে রাখবি, যেহেতু এদের কম্পাউন্ডগুলো ভেঙে কী হচ্ছে, আয়নে পরিণত হচ্ছে কি না, তাহলে আয়নীয় যৌগের কি থাকে, কন্ডাক্টিভিটি থাকে। ওকে, তড়িৎ পরিবাহিতা। ওকে, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, এটা কোশ্চিন আসে, এরকম কোশ্চিন আসে। ওকে, প্রিভিয়াস ইয়ারে পাবি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। ওকে, সমানুপাতিকার টোটাল নম্বর অফ কি আয়নের সংখ্যা, এটা সূত্র মনে রাখবি, এটা দিয়ে কোশ্চিন আসে। ওকে, ইলেকট্রো কেমিস্ট্রি চ্যাপ্টারেও এই কনসেপ্টটা লাগে। ওকে, মানে যেসব যৌগগুলো কী করে আয়নে পরিণত হয় কি না, তারা কি করছে, চার্জ পরিবহন করতে পারে, যেহেতু নেগেটিভ পজিটিভ থাকে, কারেন্ট পরিবহন করতে পারে কি না, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি সমানুপাতিক কি টোটাল নম্বর অফ আয়নস, মানে যেই কম্পাউন্ডে যত আয়নের সংখ্যা বেশি হবে টোটাল আয়ন,
সেটার সেই যৌগটার হচ্ছে কি তড়িৎ পরিবাহিতা বেশি হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস ইয়ারে এরকম কোশ্চিন আসে। ওকে, এভাবে কোশ্চিন আসে। ধর এটা কীভাবে কোশ্চিন আসবে, 4টা কম্পাউন্ড দিবে, 4টা অপশনে 4টা থাকবে, বলবে যে কোনটা তার মধ্যে বেশি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি সব থেকে কার বেশি, বা ঘুরিয়ে দিতে পারে যে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কার কম হবে। মানে টোটাল আয়নের সংখ্যা যত বেশি হবে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কী হবে, তত বেশি হবে। যদি ধর এই যে কম্পাউন্ডটা ধর তুলনা করি, দেখি এখানে কয়টা আছে আয়ন আছে টোটাল, এখানে 3টা আর এটা হলো একটা, তাহলে কয়টা হলো, 4টা হলো। ওকে, কোন সংখ্যাটা ধরবো এটা কিন্তু নেব না, এটা তো চার্জ। ওকে, টোটাল নম্বর অফ আয়নস। ওকে, আয়নের কথা বলছে, ম্যাগনিটিউডটা নেব সামনের, এটা কত 3, তাহলে 3টা নেগেটিভ, আর হলো এখানে সামনে কত আছে 1, তাহলে এটা টোটাল আয়নের সংখ্যা কত, এখানে 4টা। ওকে, এইভাবে হিসাব করবো, বুঝতে পারছিস? আশা করছি বুঝতে পারছিস। ওকে, ক্লিয়ার? আমি এই যৌগটার ক্ষেত্রে যদি বলি, এই যে এই যৌগটা লক্ষ্য কর, এটাকে যদি ভাঙিস কী হবে, এই যে এটা হচ্ছে তোর এখানে 2 মাইনাস হয়ে যাবে, উপরে এটা হবে কি না PdNH3 2 মাইনাস, তো হবে না, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু এটা মাইনাস, ক্লোরিনটা হবো মাইনাস হয়ে যাবে এটা। ওকে, দেখ এখানে তাহলে এটার কয়টা হবে, এটা 2টো আর এখানে একটা, এটার ক্ষেত্রে টোটাল আয়নের সংখ্যা কত হবে, 3টা, এটা 4টা। এইভাবে তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। ওকে, ক্লিয়ার? বুঝলি তো ভালোভাবে? আশা করছি বুঝতেছিস। মানে টোটাল আয়নটা বের করতে হবে, যার আয়ন যত বেশি হবে তার তড়িৎ পরিবাহিতা, ওকে, ইলেকট্রিক কন্ডাক্টিভ বলতে হবে, তড়িৎ পরিবাহিতা বেশি হবে, আয়নের সংখ্যা বেশি হলে বেশি কারেন্ট পরিবহন করবে। ওকে, তো এটাও কোশ্চিন আসে। ওকে, কোশ্চিন আসে এবং কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারে। ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? ওকে, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কীভাবে বের করব, তারপর হচ্ছে তোর প্রাইমারি ভ্যালেন্সি আর হলো সেকেন্ডারি ভ্যালেন্সি। ওকে, বুঝতে পারলি? ক্লিয়ার? এরপরে চলে যাব হচ্ছে নেক্সট যেটা এখানে টপিক আছে, দেখ নেক্সট আরেকটা এখানে ছোট্ট টপিক আছে, সেটা হলো ডিফারেন্স বিটুইন ডবল সল্ট আর হলো কমপ্লেক্স। বুঝতে পারলি? কমপ্লেক্স সল্ট। দেখ ডবল সল্ট আর হলো কমপ্লেক্স সল্ট, এই যে ছোট্ট একটু প্যারা আছে এখান থেকে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে। ডবল সল্ট কোনগুলোকে বলা হয়, যেমন এই যে পটাশ, অ্যালম, ফিটকিরি। বুঝতে পারলি? ফিটকিরি একটা ডবল সল্ট। ওকে, ডবল সল্ট। নর্মাল সল্ট যেমন, মানে সিম্পল সল্ট হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারলি? সহজ। ওকে, বুঝতে পারলি? পটাশিয়াম ক্লোরাইড, এগুলো হলো সিম্পল সল্ট। ওকে, জাস্ট 2টো আয়ন আছে। ওকে, কিন্তু ডবল সল্ট জটিল হবে, যেমন ফিটকিরি, তারপর হলো কার্নালাইটস। ওকে, আর হলো মোর সল্ট। এখানে 3টা ডবল সল্টের উদাহরণ দেওয়া আছে, এদের হচ্ছে সংকেতগুলো একবারে ঠটস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুব আসে এই 3টা, দেখ ডবল সল্টের 3টা উদাহরণ দেওয়া আছে। এই যে কার্নালাইট, এর সংকেত হলো KCl, তারপর পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হলো 6 অণু জল থাকে। তারপর মোর সল্ট হলো মোর লবণ, হচ্ছে FeSO4, ফেরাস সালফেট, অ্যামোনিয়াম সালফেট, তারপর হলো 6 অণু জল এটাতেও। তারপর হলো পটাশ অ্যালম, যেটাকে ফিটকিরি বলা হয়। ফিটকিরির সংকেত হলো এই যে K2। ওকে, K2Al SO4। ওকে, তারপর হলো এখানে এটা অ্যাকচুয়ালি একসঙ্গে দেওয়া আছে, এইভাবে যেভাবে দেওয়া আছে এইভাবে মনে রাখবি, পুরোটাকে 2 দিয়ে গুণ করবে, মানে আলাদা আলাদাভাবে জানে। হ্যাঁ, বুঝতে পারলি? তো এটা ডবল আছে কি না, KAlSO4 হোল 2। ওকে, বুঝতে পারলি? তো এটা মনে রাখতে হবে, 12 অণু জল থাকে। বুঝতে পারলি? পটাশিয়ামের মধ্যে। তো আর ডবল সল্ট কোনগুলো, এগুলো হলো ডবল সল্ট। বুঝতে পারছিস? আর কমপ্লেক্স সল্ট হচ্ছে কোনগুলোকে বলবো, যেগুলো হলো কমপ্লেক্স আয়নগুলো, আমাদের এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেসব কমপ্লেক্স আয়নগুলো থেকে, না কমপ্লেক্স যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে কি না, কমপ্লেক্স যৌগগুলো থেকে। দেখ এখানে এই যে এটা, দেখ এই আয়নটা দেখতে পাচ্ছিস, এই আয়নটা কিন্তু আর ভাঙবে না। ওকে, এটাই শেষ এর। আর এটা হচ্ছে, দেখ এই যৌগটা থেকে আসলো কি না, এই যে K4FeCN6 থেকে এটা আসলো, এটা কিসে কিসে ভেঙে যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পটাশিয়াম আয়নে, আর হলো এই আয়নটাতে ভেঙে যাচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি এদের মানে ডবল সল্টের এখানে সংকেতগুলো মনে রাখবি। আর এদের মেইন যে ডিফারেন্সটা কি, দেখ
প্রধান যে ডিফারেন্সটা কি এদের মধ্যে, ডবল সল্ট আর হলো তোর কমপ্লেক্স সল্টের মধ্যে ডবল সল্ট আর হলো কমপ্লেক্স সল্ট অর কমপ্লেক্স আয়ন্স। দেখ কমপ্লেক্স আয়ন্স, দেখ ডবল সল্ট হচ্ছে যেমন সংকেত আছে এখানে, কার্নালাইটের সংকেত আছে, তাই কি না, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হলো 6 অণু কি আছে, জল আছে, তাই কি না। এগুলো হচ্ছে ডবল সল্টের ক্ষেত্রে যে সব কি হচ্ছে আয়নে ভেঙে যায়। ওকে, তোর কে প্লাস সিএল মাইনাস Mg2+, ওকে, জলের মধ্যে দিলে কি হচ্ছে ভেঙে যাবে এগুলো এরকমভাবে। ওকে, তারপর হলো 2Cl মাইনাস, ওকে, তারপর 6 অণু জল তো থাকেই। ওকে, এইভাবে সব আয়নে আলাদা আলাদা ভেঙে যেতে পারে, বুঝতে পারলি। এই যৌগটা, কমপ্লেক্স যৌগটা হচ্ছে এরকম আয়নে সব ভেঙে যাবে। কিন্তু আমরা যেগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেখলাম কি না, কোঅর্ডিনেশন যেগুলো হলো কোঅর্ডিনেশন যেগুলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড দেখলাম কি না, ধর K4 তারপর হলো Fe, ওকে, CN6 যে এই কম্পাউন্ডটা, এটা কিভাবে ভাঙছে, এটা শুধু এর দুটোই আয়ন পাবি, একটা তো এটা ভেঙে যাবে, এটা হলো মাইনাস আর হলো 4K+, ওকে, জাস্ট এই দুটো ফর্ম পাবি। যে এই যে কমপ্লেক্স যে আয়নটা, এটা দেখতে পাচ্ছিস, এই আয়নটা এটা কিন্তু আর ভাঙবে না, এখানে দুটো আলাদা আলাদা আছে, বুঝতে পারছিস, যৌগ আছে, কিন্তু এরা কিন্তু আর ভাঙবে না, বুঝতে পারলি। এর সব থেকে ছোটো ফর্ম এটাই ডিফারেন্স। ওকে, তারপর তাহলে এটা হয়ে গেল। জাস্ট এখানে মনে রাখবি, এই জায়গাটা পড়বি, এটা লেখা আছে। ওকে, যে কার্নালাইট অ্যান্ড কমপ্লিটলি ডিজলভ হয়ে যায়। ওকে, এই যে এরা কী হচ্ছে ডিসোসিয়েট ইনটু সিম্পল আয়ন, সিম্পল আয়নে ভেঙে যাবে, অর্থাৎ এখানে যে ডবল সল্ট বা জটিল যে লবণগুলো, এরা কী হচ্ছে সিম্পল আয়নে, সরল আয়নে ভেঙে যাবে। ওকে, একবারে স্মলেস্ট। আর হোয়েন ডিজলভ ইন ওয়াটার, জলের মধ্যে এরা কী হচ্ছে ডিজলভ হয়ে যায়, বুঝতে পারলি, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু হাউএভার দ্য কমপ্লেক্স আয়ন, যেগুলো কমপ্লেক্স আয়ন, এই যে এটা, হ্যাঁ, এটা থেকে আসছে কি না, ডোন্ট ডিসোসিয়েট ইনটু, অ্যাসোসিয়েট, এই যে Fe2+ বা Cn- ভাঙবে না, অর্থাৎ এই আয়নটা তুই জলে ডিজলভ করলে এটা ভেঙে আর হচ্ছে এরকম হবে না, যে এটা তোর এরকম হবে বা এরকম, এটা সম্ভব নয়, এটা ইম্পসিবল। ওকে, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ডবল সল্ট অ্যান্ড কমপ্লেক্স সল্ট। তাহলে হয়ে গেল আমাদের এই অংশটা। ওকে, তারপরে আমাদের এখানে নেক্সট যে আজকের টপিক আমি বলবো, তারপর দেখ এটা তো হয়ে গেছে এই দুটো পেজ। আজকে আমরা শিখব হলো, হ্যাঁ, ইউপ্যাক নেমিং অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, তাহলে 2-3টা টপিক আমাদের কমপ্লিট হয়ে যাবে। নামকরণ আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে শিখেছি কি না, ইউপ্যাক নামকরণ। তাহলে এই যে ইউপ্যাক নেমিং, ওকে, অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, বুঝতে পারলি, কোঅর্ডিনেশন, ইউপ্যাক নেমিং অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ইউপ্যাক নেমিং কীভাবে করব। তো দেখ এখানে ইউপ্যাক নেমের তো অনেক নিয়ম আছে, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোর নামকরণ কীভাবে বলবো বলি না, এটা যেমন এই যৌগটার নাম কী, ওকে, কী নাম হবে। ওকে, তো নিয়ম অনেক আছে, তো সেই জেনারেল নিয়মে যাব না আমি, কিভাবে সহজে কোশ্চিন করতে পারবো নিটে, আর কিভাবে জাস্ট সেটা জানলে হয়ে যাবে। ওকে, আর বইয়ে এনসিইআরটিতে যেই ইয়েগুলো এক্সাম্পলগুলো দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করলেই কোশ্চিন পেরে যাবে যদি আসে। ওকে, সাধারণত এখন ইজি, ওকে, ওই জন্য দেয় না। কেন, দেখ যেমন এই একটা জাস্ট আমি আগে করে দেখাই। ওকে, এই যৌগটারই নাম, ওকে, সরি এটা আয়রন। ওকে, FeCN6, এই যৌগটার নাম কি হবে বুঝতে পারলি। তাহলে দেখ এটার নাম লিখছি, এটা কি পটাশিয়াম, তাহলে পটাশিয়াম লিখবো প্রথমে, পটাশিয়াম। ওকে, পটাশিয়াম লিখলাম, পটাশিয়াম। তারপরে এখানে
লিখবো হচ্ছে এটা কি লিগেন্ড। ওকে, লিগেন্ডের নাম লিখবো। কয়টা লিগেন্ড আছে? 6টা। 6টাকে কী লিখবো? হেক্সা। হেক্সা পটাশিয়াম হেক্সা, এটা কি সায়ানো, হ্যাঁ সায়ানো। ওকে, বুঝতে পারলি? সায়ানো। আর এখানে হ্যাঁ সিএনকে কী লেখা হয়? সায়ানো লেখে। ওকে, সায়ানো। আর এফইকে কী বলা হয়? লেখা হয় ফেরেট। ওকে, সায়ানো ফেরেট। এর যে অক্সিডেশন স্টেট কত বের হবে বলতো? এখানে এর অক্সিডেশন স্টেট বের হবে তোর +2। ওকে, অক্সিডেশন স্টেটটা রোমান লেটারে লিখতে হবে লাস্টে, বুঝতে পারলি? তাহলে এই যৌগটার দেখ, এটা হলো ইউপেক নাম। ওকে, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। এই যে 2টা কী বলতো? এর অক্সিডেশন নাম্বারটা যদি বের করি তাহলে এখানে Fe2+ আসবে। ওকে, এই যে সংখ্যাটা হচ্ছে রোমান লেটারে এখানে সাইডে লিখবো। ওকে, বুঝতে পেরেছিস? দেখ, নর্মালি আমি এখানে দেখাচ্ছি কয় ধরনের যৌগ আমাদের হবে, কেমন কেমন হবে। দেখ, বেসিক একটু আলাদা স্টাইলে করাই যেন খুব সহজে বুঝতে পারিস। ওকে, গতানুগতিক যদি এক এক করে নিয়ম বলি তাহলে কিন্তু মনে থাকবে না। ওকে, সিম্পল এই 3 ধরনের দেখ যৌগগুলো যে ভাগ করা হয়েছে, কেমন কেমন ভাগ করা হয়েছে সেগুলোকে দেখে আমরা বুঝবো, মনে রাখবো। তো ফার্স্ট তো পাবি, যেমন এটাই আমি লিখলাম 1 নাম্বার, এক ধরনের। ওকে, FeCN6। ওকে, এই ধরনের পাবি। ওকে, এই টাইপের থাকবে। অথবা এরকম, কোথায় গেল? তারপর পাবি এটা লিখছি NCO4। ওকে, বুঝতে পারলি? মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো কয় ধরনের হয় ওটাও বুঝতে পারিস, টাইপও বলতে পারিস। এটা দেখ, এটা একটা টাইপ। এর দেখতে পাচ্ছিস স্ট্রাকচারটা? এর স্ট্রাকচারের মধ্যে আর স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কী? এর শুধু ভিতরের অংশটা আছে, কোনো চার্জও নেই। আর এটা দেখ, বাইরে একটা আছে কি না মেটাল, হ্যাঁ মেটাল তো এখানে একটা এলিমেন্ট বলবো। ওকে, তারপর হচ্ছে আমি লিখলাম কোথায়, ধর এই যৌগটা যদি লিখি, হ্যাঁ এটা লিখলাম, এটা একটা হলো, এটা একটা এক ধরনের। আচ্ছা, নিচে লিখছি। ওকে, এটা লিখলাম CONH3 6। ওকে, তারপর হলো Cl3। ওকে, দেখ ডিফারেন্স দেখতে পাচ্ছিস এদের মধ্যে? ডিফারেন্স আছে কি না? আছে। ওকে, তারপর দেখতে পাবি এই ধরনের যে CONH3 HO ওয়াটার। ওকে, তারপর হলো Cl2। ওকে, এটা ক্লিয়ার, দেখা যাচ্ছে ক্লিয়ার? ওকে, তারপর হলো এই ধরনের যৌগ পাবি। ওকে, এগুলো জানলে আমাদের কাহিনী খতম। এটা AgCN2। ওকে, দেখ এই যে আমি 5টা কমপ্লেক্স কম্পাউন্ড লিখছি, বুঝতে পারলি? 5টা কম্পাউন্ড লিখেছি। এই 5 প্রকারের কম্পাউন্ড, মানে এই 5 টাইপের। ওকে, হ্যাঁ জানলেই আমাদের হয়ে যাবে নিট পর্যন্ত। দেখ, এর বাইরে পাবি না। ওকে, কোশ্চেন যদি আসে এইরকম স্ট্রাকচারে থাকবে। দেখ, এখন এই যৌগটাকে যদি আমি ধর ভাঙি কি না, জলের মধ্যে যদি দিস তাহলে কি আয়নে পরিণত হবে কি না? দেখ কী কী আয়ন তৈরি হবে? এটা আয়ন তৈরি হবে, হ্যাঁ হবে কি না? এই আয়নে ভাঙা জানতে হবে কি না, বুঝতে পারলি? এটা কত হবে? 4-। ওকে, বুঝতে পারলি? তাহলে এখানে দেখ এদের নামও করা হয়। ওকে, অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে যদি আয়নের ভিত্তিতে ভাগ করিস, এই যে এখানে যে বড় অংশটা, যে কমপ্লেক্স যে আয়নটা, তার উপর ডিপেন্ড করে নামটা হবে। তাহলে এই যৌগটাকে কী ধরনের যৌগ বলা হয়? কম্পাউন্ড বলা হয়, বুঝতে পারলি? এটাকে বলা হয় তোর অ্যানায়নিক কমপ্লেক্স।
বুঝতে পারলি? অ্যানায়ন, এই যে বড় অংশটা কি যে অ্যানায়ন কি না, নেগেটিভ কি না, এটাকে বলবো আমরা কি বলবো, অ্যানায়নিক, অ্যানায়নিক কমপ্লেক্স। বুঝতে পারছিস? ক্লিয়ার? কি বলবো? অ্যানায়নিক কমপ্লেক্স। বুঝতে পারলি? ভালো করে বুঝ কিন্তু, ওকে? অ্যানায়নিক কমপ্লেক্স বলবো এই ধরনের যখনই থাকবে, মানে একটা এলিমেন্ট যখন এই দিকে থাকবে, ওকে? সিম্পলি মনে রাখবি যখন কি হবে, বাম সাইডে থাকবে কি না, বাম সাইডে যখনই থাকবে তখন এরকম আয়নে পরিণত হবে। এটা তো পজিটিভ হবে কি না, আর নেগেটিভ চার্জটা এর উপরে আসবে, তাহলে এর উপর ডিপেন্ড করে এর নাম হচ্ছে কী ধরনের কমপ্লেক্স বলবো, আয়ন কম্পাউন্ড বলবো, অ্যানায়নিক কমপ্লেক্সও বলা হয়, ওকে? আর এটা কি, এর মধ্যে কোনো চার্জ আছে, এটাকে তো ভাঙাই যাবে না, এটাকে বলা হয় তো নিউট্রাল। এই ধরনেরগুলোকে কী বলবো, নিউট্রাল কমপ্লেক্স, নিউট্রাল, ওকে? নিউট্রাল কমপ্লেক্স বলবো, ওকে? নিউট্রাল কমপ্লেক্স। আর এটাকে দেখ, আর সরি, এটা যদি ভাঙিস কী হবে, এটা এরকম হবে কি না 6, এটা হবে তোর পজিটিভ, আর হলো 3Cl মাইনাস, ওকে? তাহলে দেখ এখানে যে এই কমপ্লেক্স যে আয়নটা আসলো, কি এর উপরে চার্জ কি আসলো, পজিটিভ, তাহলে এটাকে বলা হয় ক্যাটায়নিক কমপ্লেক্স, ওকে? এটা এই ধরনের যৌগগুলোকে কী বলবো, অ্যানায়নিক কমপ্লেক্স। ক্লিয়ার? বা কম্পাউন্ড বলতে পারিস, ওকে? আর এই ধরনের যৌগগুলোকে কী বলবো, ক্যাটায়নিক, ক্যাটায়নিক কমপ্লেক্স, ওকে? হ্যাঁ, ক্যাটায়নিক ক্যাটায়নিক কমপ্লেক্স। বুঝতে পারলি? তাহলে এটাও ক্যাটায়নিক কমপ্লেক্সই হবে, এটা আর এটা তো একই ধরনের কি না, কিন্তু ভিতরে দেখ এই যৌগটার কী হচ্ছে, জাস্ট হলো এটা কেন লিখলাম, এখানে একাধিক লিগেন্ড আছে। এখানে লিগেন্ড কয়টা আছে, 3টা আলাদা আলাদা লিগেন্ড আছে। দেখ লিগেন্ড একটাও থাকতে পারে, সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে 2টো থাকতে পারে, 3টা থাকতে পারে। বুঝতে পারলি? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মনে রাখবি। দেখ এখানে কয়টা লিগেন্ড আছে, এটা অ্যামোনিয়া আছে, জল আছে, তারপর হলো ক্লোরাইড আছে, ওকে? সব কিন্তু এরা লিগেন্ড, ওকে? কিন্তু এর যে কোনটার মধ্যে পড়বে, কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, এই ক্যাটাগরির মধ্যেই পড়বে এটা। তারপর এই ধরনের যে যৌগ, দেখ এখানে 2টো আলাদা আলাদা নিউট্রাল পাচ্ছি কি না, এটাও একটা নিউট্রালের মধ্যেই পড়বে, ওকে? এর মধ্যে চার্জ আছে কি না, এটা 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 নিউট্রালের মধ্যে পড়বে না, এর আমরা চার্জ পাবো। কারণ দেখে এখানে যে এর চার্জ পাবো, এরও চার্জ পাবো, কিন্তু আমরা জাস্ট এখানে 3টা ভাগ শুধু মনে রাখবি, এই ধরনের অ্যানায়নিক, তারপর হলো নিউট্রাল, যদি সিঙ্গেল থাকে এরকম নিউট্রাল কম্পাউন্ড হবে, আর এটা হবে ক্যাটায়নিক কমপ্লেক্স। আর এটা জাস্ট মনে রেখে দেবে, এই ধরনের। আমরা শুধু নেমিংটা শিখবো যে কীভাবে নেমিং করব। সো এখন আমাদের নামকরণ শিখবো আমরা, ওকে? কীভাবে নামগুলো করব। দেখ ওকে, বুঝতে পারছিস আশা করছি। ফার্স্ট একটা আমি কম্পাউন্ড নিচ্ছি, এনসিইআরটিতেই যেগুলো দেওয়া আছে আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট হলো CrNH3 তারপর হলো H2 3, ওকে? Cl3। এই যে এই কম্পাউন্ডটার হচ্ছে ইউপেক নেমিং করব, ওকে? ইউপেক নেম কী হবে, ইউপেক নেম দেখ ফার্স্ট হলো এখানে তো এর কিছু নেই, এই সাইডে আছে, ওকে? তাই কি না? তাহলে এটা হলো ক্যাটায়নিক কমপ্লেক্স, ওকে? বা ক্যাটায়নিক কম্পাউন্ড কমপ্লেক্স বলবো। তো ফার্স্ট আমাদের দেখ নিয়ম কি, জেনারেল, আচ্ছা ট্রিক মনে রাখবি, এটা ট্রিক।
রুলস। ওকে, এল, হ্যাঁ, এম, এটা তোদের মনে রাখতে হবে না, অ্যাকচুয়ালি সিম্পলি হয়ে যাবে। দেখ আমি আগে নামটা লিখি। ওকে, দেখ এখানে লিগ্যান্ডের নাম আগে লিখবো। ওকে, সিম্পলি বলছি, ধর এইরকম, এই যে শেষের দিকে কি আছে কি না, শেষের দিকে আছে, রাইট সাইডে আছে ক্লোরিন, একে শেষের দিকে রাখবো। ওকে, প্রথমে যদি থাকতো কিছু তাহলে প্রথমেই লিখতাম তার নাম। ওকে, তারপরে কি আসবে, লিগ্যান্ডের নাম আসবে। ওকে, ফার্স্ট সাপোজ আমি ধরলাম যে এ বি সি এর ভিতরে আছে ব্র্যাকেট। ওকে, সামনে লিখলাম পটাশিয়াম বোঝানোর জন্য জাস্ট। ওকে, আর এগিয়ে গেল কী আছে, ক্লোরিন আছে। তো একসঙ্গে তো দুটোই থাকবে না। ওকে, হয় এটা থাকবে, এটাই কী ধরনের টাইপ হতে পারে এরকম কি না, আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কি না, এটা হচ্ছে তোর এ বি সি, এটা হতে পারে। আর একটা কি হতে পারে এখানে, এ বি সি, এটা, তাই কি না? তো এইরকম থাকবে না। ওকে, এইরকম থাকবে, নাহলে এরকম থাকবে। তাহলে এখানে প্রথমে যেটা থাকবে এলিমেন্ট, তার নামটা প্রথমেই হবে। পটাশিয়াম আছে, পটাশিয়াম নাম লিখব। লাস্টে যদি থাকে লাস্টেই হবে, তারপরে পরে কি আসবে, লিগ্যান্ডের নাম আসে। ওকে, দেখ এই জায়গায় যেমন এখানে, তাহলে এই দিকে প্রথমে তো কিছু নেই, বুঝতে পারলি? তারপরে কার নাম আসবে, লিগ্যান্ড। ওকে, লিগ্যান্ড কে আছে এখানে, দুটো লিগ্যান্ড আছে, একটা আছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে একটা জল আছে আর একটা অ্যামোনিয়া আছে। ওকে, এখন একাধিক যদি লিগ্যান্ড থাকে, লিগ্যান্ড যদি একটা থাকতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, সেটাকেই লিখতাম। কয়টা থাকতো সেই সংখ্যাটা আগে লিখতাম। তাহলে এখানে লিগ্যান্ড দুটো আছে, যখনই লিগ্যান্ড একের, দেখ আমি কিন্তু লিখছি না নিয়মগুলো, জাস্ট শুনবি, দরকার হলে 2-3বার রিপিট করে শুনবি ভিডিওটা। লিগ্যান্ড যদি একের বেশি থাকে তো সেই লিগ্যান্ড কী হচ্ছে, ওই যে আমরা এটা নামগুলো তাদের, এখানে অ্যামোনিয়া আছে, জল আছে, এক অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুসারে লিখব লেটারের। ওকে, তাহলে বর্ণের, বুঝতে পারলি, অ্যালফাবেটিক্যালি নাম অনুসারে তাদের আমরা করব, প্রাধান্য দেব। তাহলে এখানে আছে অ্যামিন আছে আর হলো ওয়াটার। আচ্ছা, ওয়াটারকে বলা হয় তোর, এখানে লেখা হয় অ্যাকোয়া, বুঝতে পারলি? জলকে কি লেখা হয়, অ্যাকোয়া, মনে রাখবি এই জায়গায় কোঅর্ডিনেশন কম্পাউন্ড, মানে এই চ্যাপ্টারে। তাহলে কিন্তু এখানে তাহলে অ্যাকোয়ার ক্ষেত্রে দেখ, অ্যামিনো হচ্ছে তোর এ দ্বারা, দুটোই কী হচ্ছে, অ্যামিনো এ দ্বারাই শুরু হচ্ছে, অ্যাকোয়াও হচ্ছে এ দ্বারাই শুরু হচ্ছে। তো ফার্স্ট লেটারটা তো মিলে যাচ্ছে, তাহলে পরের লেটার, সেকেন্ড লেটারটা মিলাবো। এখানে কি আছে, কিউ, আর এখানে কি আছে, এম। কিউ আর এম এর আগে কে আসে, কিউ আর এম এর মধ্যে মানে কে আসে, ওকে, অ্যালফাবেটিক্যালি এম আগে আসে। ওই জন্য কী হবে, যেহেতু প্রথম লেটারটা দুজনকারই এ, পরের লেটারটা তারপর দেখব, এম যেহেতু আগে আসে ওই জন্য কী হবে, অ্যামিন আগে হবে। কিন্তু অ্যামিন আগে হবে, কয়টা অ্যামিন আছে এখানে, নিচে কত আছে, 3। তাহলে কী লিখব, ট্রাই। ওকে, ট্রাই অ্যামিন। ওকে, ট্রাই অ্যামিন, পুরো নামটা হবে অ্যামিন। ওকে, অ্যামিনও কিন্তু হবে না, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির মতো হবে না, অ্যামিনও হবে না, এখানে কিন্তু অ্যামিনও হতো, একটু আলাদা। ওকে, এগুলো প্র্যাকটিস করেই মনে রাখতে হবে, যেগুলো বইয়ে দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কোশ্চেন করতে পারবি। ওকে, ট্রাই অ্যামিনো, এটা ফার্স্ট লিগ্যান্ড হয়ে গেলো। তারপর সেকেন্ড লিগ্যান্ড কে আছে, অ্যাকোয়া, কি না, এখানেও লিখবো ট্রাই, ট্রাই অ্যাকোয়া। ওকে, ট্রাই অ্যাকোয়া। তারপর কার লিখে নেবো, সেন্ট্রাল মেটাল অ্যাটমটা। ওকে, এটা কি আছে, ক্রোমিয়াম, পুরো নামটাই ওর লিখবো, ক্রোমিয়াম। ওকে, ক্রোমিয়াম। তারপরে অক্সিডেশন স্টেট লিখবো, অক্সিডেশন স্টেট কত আসবে যদি বের করি, 3 আসবে। ওকে, +3। তাহলে এটা রোমান লেটারে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপরে হচ্ছে বাইরে এই যে এর নাম লিখবো, এর নাম কি, ক্লোরাইড, ক্লোরাইড। ওকে, এ হলো ইউপ্যাক নাম। ওকে, বুঝতে পারছিস?
দেখ আরেকবার বলছি, এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে ফার্স্ট হলো বাইরে যদি থাকবে, যেটা যদি প্রথমে থাকতো এলিমেন্ট তার নাম লিখতাম, তারপরে সেকেন্ডে হচ্ছে লিগ্যান্ডের নাম লিখতে হবে। ওকে, বুঝলি কি না? ওকে, তাহলে এখানে আমি নিয়মটাকে এভাবে লিখতে পারি যে ফার্স্ট হচ্ছে যে জেনারেল যদি ট্রিকটা মনে রাখিস, প্রথমে কি লিখবি, কাউন্টার অ্যাটম যদি থাকে, ওকে, কাউন্টার অ্যাটম, ওকে, বা কাউন্টার এলিমেন্ট, ওই যে কাউন্টার এলিমেন্ট যেটা চার্জকে ইয়ে করবে, নিউট্রাল তৈরি করবে, কি না, প্লাস হলো লিগ্যান্ড। ওকে, বুঝতে পারলি? তারপর হলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম। ওকে, হ্যাঁ, বুঝলি? প্লাস কি লিখবো, কাউন্টার অ্যাটম অথবা কাউন্টার এলিমেন্ট। ওকে, আচ্ছা, সেন্ট্রাল মেটাল অ্যাটমের পরে প্লাস দেব অক্সিডেশন স্টেট। তাহলে এটাকে ট্রিক করে মনে রাখতে পারিস। ওকে, দেখ আমি বলে দিচ্ছি। ওকে, কাউন্টার অ্যাটম যদি প্রথম দিকে থাকে তাহলে প্রথম দিকেই নাম হবে, বুঝতে পারলি? কাউন্টার অ্যাটম কোনটাকে বলা হয় বা কাউন্টার এলিমেন্ট কোনটাকে বলে দিয়েছি। এটা এখানে কাউন্টার এলিমেন্ট, কি না, কাউন্টার অ্যাটম এটা। ওকে, যদি এদিকে থাকতো এটাকেও বলতাম। ওকে, আশা করছি এই জিনিসগুলো বুঝতে পারছিস। না বুঝতে পারলে তো এর থেকে আর কি বলবো। দেখ, কাউন্টার অ্যাটম, কাউন্টার এলিমেন্ট, তারপর হলো লিগ্যান্ডের নাম। ওকে, তারপর হলো ওকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের নাম, তারপর ওর সঙ্গে কী হতে অক্সিডেশন স্টেটটা লিখতে হবে রোমান লেটারে, তারপরে লাস্টের দিকে দেখ কাউন্টার এলিমেন্ট বা অ্যাটম হয় এই দিকে থাকবে অথবা এই দিকে থাকবে, দুই দিকেই কিন্তু থাকবে না, মনে রাখবি। ওকে, সেকেন্ড কোশ্চিন একটা করাচ্ছি, দেখ লিখলাম আমি K2ZnOH4। ওকে, ক্লিয়ার? এই যৌগটার কীভাবে নাম করব, দেখ এখানে প্রথমে এই জায়গায় দেখ এই সূত্রটাকে মিলা। ওকে, প্রথমে কাউন্টার অ্যাটম কে আছে এখানে, পটাশিয়ামের নাম লিখবো। ওকে, পটাশিয়াম। এখানে যে আবার আচ্ছা কনফিউজ হতে পারি যে এখানে তো 2 আছে, 2 লিখবো নাকি বাই, না কিচ্ছু লিখতে হবে না। ওকে, কাউন্টার অ্যাটমের সঙ্গে যত থাক না কেন, বেস যতই থাক না কেন, জয়টাই থাক না কেন, ওই সংখ্যাটা লিখতে হবে না। ওকে, বাই ট্রাই দিয়ে কিচ্ছু দিয়ে লিখতে হবে না, জাস্ট ওর নামটা লিখতে হবে, পটাশিয়াম। ওকে, তারপর কি লিখতে হবে, লিগ্যান্ডের নাম। ওকে, লিগ্যান্ড দেখ লিগ্যান্ড কয়টা আছে এখানে, 4টা। ওকে, একটা সিঙ্গেল লিগ্যান্ড যুক্ত কম্পাউন্ড, তাহলে এখানে 4-এ কী লিখবো আমরা, 4টা যেহেতু লিগ্যান্ড আছে তাহলে 4 লিখবো, টেট্রা। ওকে, টেট্রা। ওকে, টেট্রা হয়ে গেল, টেট্রা লিখলাম। তারপর হলো সেন্ট্রাল, ওকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম, সেন্ট্রাল মেটাল হয়ে গেল জিঙ্ক আছে, জিঙ্কের নাম। ওকে, তাহলে টেট্রা, সরি, ওকে ও টেট্রা তো এটা লিখলাম, এটা কে লিখবো, ওকে ওকে লিগ্যান্ড। ওকে, এটাকে কী বলা হয়, হাইড্রোক্সাইড। ওকে, ওইসটাকে বলা হয় হাইড্রো অক্সাইড। তো এগুলো যেগুলো তোরা নামগুলো দেখছিস কি না, এগুলো মানে অর্গ্যানিক কেমিস্ট্রিতে যেটা হয়েছিল, ওকে, হাইড্রোক্সিল বলা হয়, কিন্তু এখানে একটু আলাদা হবে, হাইড্রোক্সাইড বলা হবে। ওকে, এগুলো প্র্যাকটিস করার মাধ্যমেই যেগুলো কোশ্চেন আছে মনে রাখতে পারবি। ওকে, আলাদাভাবে নিয়ম শিখতে হবে না। টেট্রা হাইড্রোক্সাইড। ওকে, টেট্রা হাইড্রোক্সাইড, তারপর হলো সেন্ট্রাল মেটাল অ্যাটম। ওকে, জিঙ্ক। ওকে, জিঙ্ক এর সঙ্গে কী হবে, জিঙ্কেট লেখা হয়, জিঙ্কেট। কী লেখা হবে, জিঙ্কেট। ওকে, এই যে জিঙ্কেট মানে সেন্ট্রাল অ্যাটমটার সঙ্গে, এটা একটা নিয়ম বলে দিচ্ছি, যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে জিঙ্কেট ATE এই সাফিক্সটা যুক্ত হবে। ওকে, কখন, যখন হচ্ছে তোর অ্যানায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে এটা আসবে। ওকে, কার ক্ষেত্রে,
অ্যানায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে ওকে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে এই যে জিঙ্ক হলো জিঙ্কেট ওকে যদি তাহলে পটাশিয়াম থাকতো তাহলে পটাশিয়ামের ক্ষেত্রেও আসতো ওকে যেমন যদি থাকতো ধর পটাশিয়ামের ক্ষেত্রে না আয়রন আছে তাহলে কি আসতো ফেরেট আসতো ওকে ফেরাস ওকে ফেরএট তো এরকম আসবে অ্যানায়নিক কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে ক্লিয়ার এখানে জিঙ্কেট লিখলাম তারপর অক্সিডেশন স্টেট কত আসবে এর অক্সিডেশন স্টেট আসবে হলো +2 ওকে তাহলে লাস্টে কী লিখবো রোমান চিহ্ন দিয়ে 2 লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওকে তারপর আরেকটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পলগুলো ওগুলো করা আছে ওকে বইয়ে দেখবি বুঝতে পারবি নিউট্রাল কম্পাউন্ড একটা CO এর হলো হোল 4 এর কী হবে এখানে যেহেতু কোনো নেই কাউন্টার অ্যাটম নেই ওকে ডাইরেক্ট কয়টা লিখবো ডাইরেক্ট লিগ্যান্ড লিখবো টেট্রা 4টা ওকে টেট্রা এটা কি অ্যাকচুয়ালি কার্বনিল ওকে টেট্রা কার্বোনাইল বা নীল টেট্রা কার্বোনাইল নিকেল ওকে ডাইরেক্ট লিখবো কি নিকেল হলো নিকেল আচ্ছা এখানে নিকেলের হলো অক্সিডেশন নাম্বার কত বের হয় 0 ওকে শূন্য জারণ অবস্থায় থাকে বুঝতে পারলি নিকেলের যদি জারণ অবস্থা শুধু নিকেল বের হবে কারণ এই যে COটা কি এ হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড ওকে নিউট্রাল লিগ্যান্ড বলতে নিউট্রাল লিগ্যান্ড কি ধরা হয় 0 ধরা হয় তাহলে এটা 0 হয়ে যাবে কি না মানে এখানে কোনো চার্জ আছে চার্জ তো নেই কি না তাহলে দেখ এখানে যেহেতু কাউন্টার অ্যাটম নেই দেখ ডাইরেক্ট নিকেল নাম হয়ে গেল যদি অ্যানায়নিক কমপ্লেক্স হতো না যদি এই ধরনের মানে এই দিকে যদি একটা কোনো মেটাল থাকতো ওকে মানে মেটাল বলছি কোনো এলিমেন্ট থাকতো তাহলে কি হয়ে যেত নিকেলেট হয়ে যেত ওকে বুঝলি শুধু অ্যানায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে এটাই হয় ওকে ক্যাটায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে আবার নিকেলেই হবে ওকে জাস্ট অ্যানায়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে শুধু এটা মনে রাখবি যে এট হয় ক্লিয়ার তারপর লাস্টে যেটা লিখেছিলাম এটার নামটা লিখছি কিভাবে হবে তোর কোথায় গেল এই যে এটা AG বইয়ে এগুলো দেখবি ভালো করে মন দিয়ে তাহলে বুঝতে পারবি ওকে আর আমার ভিডিওটা দেখবি ইজি আছে কোশ্চিন করতে পারবি ওকে তোকে পুরো একবারে 100% নিয়ম তোর যদি নাও মনে থাকে কি না জাস্ট বেসিক নিয়মটা মনে থাকলেই কোশ্চিন তো করতে পারবি 4টা অপশনের মধ্যে এলিমিনেট করে আরামসে হ্যাঁ কোশ্চিন একবারই সহজ কোশ্চিন করে যাবে কারণ অপশন তো থাকবে কি না বেসিক নিয়মগুলো শুধু একটু জানতে হবে দেখ এখানে এই যৌগটার নাম কী হবে এর প্রথমে এটার নাম লিখবো কয়টা আছে দুটো লিগ্যান্ড ডাই অ্যামিনো ওকে অ্যামিনো না অ্যামিন লিখবি ওকে অ্যামিনো এখানে আসবে না ওটা অর্গ্যানিক কেমিস্ট্রি ক্ষেত্রে ডাই অ্যামিন এটা সিলভার ওকে পুরো লিখবি সিলভার নাম লিখবি যেহেতু কোনো কাউন্টার অ্যাটম নেই ডাই অ্যামিনো সিলভার দেখ এটাকে যদি আয়নে পরিণত করিস তাহলে এর উপর চার্জ হবে কি 1 করে হবে একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে বুঝতে পারলি কারণ যেহেতু এটাকে ভাঙলে জাস্ট এটা পজিটিভ হবে এটা নেগেটিভ হয়ে যাবে দেখ এখানে এটা তো নিউট্রাল লিগ্যান্ড কি না এটা নিউট্রাল লিগ্যান্ড হলে কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে কি না আবার এটা দেখ এটা কি নিউট্রাল নো এটা নিউট্রাল নয় এর সায়ানাইডের কত আছে -1 চার্জ থাকে ওকে -1 0 হবে তাহলে কি হচ্ছে +2 স্টেটে আছে ওকে তো এটা এখানে লিখবো এর অক্সিডেশন স্টেটটা লিখবো 1 ওকে আর এখন এর নাম লিখবো এর নাম কি হবে তোর এখানেও দুটো আছে ডাই সায়ানো ওকে এটাও সিলভার এখানে হবে তোর এখানকার একটু নামটা আলাদা হয়ে যাবে অ্যামিনো হয়েছিল এখানে হয়েছে তো সিলভার লিখেছি কি না এখানে হবে তোর আর্জেন্টেট 1 এটা একটু ব্যতিক্রম এটা মনে রাখবি ওকে জাস্ট বইয়ে একটাই দেওয়া আছে যদি আসে তাহলে এটাই দেবে ওকে বেশি এটা ডিটেলস এক্সপ্লেন করছি না একটাই তোদের বইয়ে দেওয়া আছে এই ধরনের কম্পাউন্ড
তাহলে এটা জাস্ট এইভাবে মনে রাখবি হয়ে যাবে। ওকে, কারণ এই ধরনের মানে যদি আসে যদি দেয়, কিন্তু সাধারণত এই ধরনের দেয় না। অ্যানায়নিক বা ক্যাটায়নিক কমপ্লেক্স, নিউট্রাল কমপ্লেক্স দিতে পারে। ওকে, জাস্ট বইয়েরগুলো প্র্যাকটিস করবি, খুব সহজ। এখানে অ্যান্সারগুলো দেখ, অ্যান্সারগুলো করা খুবই সহজ, বুঝতে পারলি। প্রিভিয়াস ইয়ারে যে ইউপেক নামে যে কোশ্চেনগুলো আসছে কি না ইউপেকের, হ্যাঁ ইউপেক নাম হ্যাঁ দিয়ে, তাহলে সেগুলো দেখবি। বেসিক জাস্ট তোকে নিয়মটা একটু শুধু জানতে হবে, যে পরপর কার পরে কী আসছে সেটা দেখলে তুই অপশন আরামসে সিলেক্ট করতে পারবি, বুঝতে পারলি। ওকে, সো আমি দেখাচ্ছি যে বইয়ে কোনগুলো তোরা কি, এই যে কোনগুলো করবি দেখ। এই যে এখানে ইউপেক নামের দেখ, এই জায়গা থেকে পড়বি একটু রিডিং। ওকে, যদি বুঝতে পারিস, কিছু না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই। তারপর এই যে এখানে উদাহরণ দেওয়া আছে কি না, দেওয়া আছে, নাম দেওয়া আছে। ওকে, বোঝার চেষ্টা করবি। ওকে, এই যে যৌগটার নাম দেওয়া আছে, এই যে এটা যেটা করলাম। তারপরে এখানে দেখি যে যেগুলো কোশ্চেন, ওকে, কম্পাউন্ডগুলোর নামগুলো দেওয়া আছে, সংকেতগুলো। ওকে, ফর্মুলাগুলো লিখতে বলছে, তাহলে এই যে ফর্মুলাগুলো এগুলো প্র্যাকটিস করবি, তাহলে হয়ে যাবে। ওকে, আর এখানে এই যে এখানে আবার ইনটেক্স কোশ্চেন এগুলো আছে, এগুলো চেষ্টা করবি। ওকে, আশা করছি খুব সহজেই পেরে যাবে। ওকে, তাহলে এগুলো করলে হয়ে যাবে, এক্সট্রা আর কোনো কিছু করতে হবে না। যদি ইউপেক নাম থেকে আসে তাহলে কোশ্চেন খুব সহজে করতে পারবি। রিসেন্ট আসেনি, কিন্তু অনেক কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারে এমটিজিতে পাবি। সেই কোশ্চেনগুলো দেখবি, আশা করছি বুঝতে পারবি। ওকে, সো আজকে এই পর্যন্ত থাক। ওকে, নেক্সট আমরা পড়বো হলো তোর আইসোম্যারিজম। ওকে, এখানে যেমন আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে পড়েছিলাম আইসোম্যারিজম, এখানেও আইসোম্যারিজম আছে, জিওমেট্রিক্যাল আইসোম্যারিজম আর হলো অপটিক্যাল আইসোম্যারিজম। তার এখানে ভাগ আছে, কিছু এক্সাম্পল আছে, মনে রাখতে হবে। যা এনসিআরটিতে আছে সেগুলো শুধু পড়বো, এক্সট্রা কিছু জানবো না। আসলে এনসিআরটিগুলোর যেগুলো আছে এনসিআরটিতে এর মধ্যেই আসবে। ওকে, জিওমেট্রিক্যাল আর হলো অপটিক্যাল আইসোম্যারিজম পড়বো, এটা একটা টপিক হবে পুরো। তারপরে আমাদের ভ্যালেন্স মোড থিওরি, মানে এখানে 3-4টা আরও ক্লাস করতে হবে। ওকে, বুঝতে পারলি, একদিনে বেশি করালে কনফিউজ হয়ে যাবে। ওকে, সো ঠিক আছে, এগুলো পড় তোরা। ওকে, থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা কর, ভালোভাবে প্র্যাকটিস কর।